দর্শক শ্রোতা, এখন দেখবেন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান মুখোমুখি। সুপ্রিয় দর্শক শ্রোতা, WTVর মুখোমুখি অনুষ্ঠানে এখন কথা বলবো জাতীয় সংসদের সাবেক স্পিকার, মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের সাথে। জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ, বাংলাদেশের প্রথম ওয়েব টিভি চালু হয়েছে, এর ভবিষ্যৎ কেমন হবে বলে আপনি মনে করেন? এখন তো সারা পৃথিবী ইন্টারনেটের যুগ, কম্পিউটার যুগ হয়ে গেছে। এমন অবস্থায় এটা তো ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল, কারণ এখন আমাদের দেশেও আস্তে আস্তে কম্পিউটার বা ইন্টারনেট এগুলি বৃদ্ধি পাচ্ছে, সারা বিশ্বে তো আছে। সুতরাং ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সমস্ত কিছু খবরাখবর যা কিছু আছে, বাংলাদেশ তো বটেই, তারা পৃথিবীতেও এর মাধ্যমে জানতে পারবে। সুতরাং এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ এবং এটা উত্তর বৃদ্ধি পাবে এবং আমিও তার সফল হব। এবার আপনার কাছ থেকে জানতে চাইব, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব আপনারা যেটা সরকারের কাছে রেখেছেন, সরকার যদি আপনাদের প্রস্তাব না মানে তাহলে আপনারা কী করবেন? সেখানে তো আমরা আন্দোলনরত আছি। সরকারের কাছে প্রস্তাব দিচ্ছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, পাশাপাশি শুধু এটার উপরে আমরা বসে নেই, আমরা আন্দোলন সংগ্রামে রত আছি এবং আমরা বিশ্বাস করি বাংলার মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দাবি আদায় করবে এবং তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার মাধ্যমে এই দেশে নির্বাচন হবে। এছাড়া এই দেশের জনগণ নির্বাচন প্রতিহত করবে। জাতীয় পার্টি কিংবা জামাত যদি আপনাদের সাথে জোট করতে চায় তাহলে তাদেরকে কয়টি আসন দেওয়ার চিন্তা ভাবনা আপনাদের আছে? জামাত ইসলামকে আমাদের জোটে আনার প্রশ্নই আসে, কারণ তারা স্বাধীনতার সময় দেশের বিরোধিতা করেছে। বর্তমানেও যে জঙ্গিবাদ, বোমাবাদ, গ্রেনেড এগুলি এইসব যে সন্ত্রাস চলছে, এর সঙ্গে সরাসরি জামাত ইসলাম জড়িত আছে বলে আমরা মনে করি এবং দেশবাসীও তাই মনে করে। সুতরাং জামাত ইসলামকে কোনো অবস্থাতেই আমাদের জোটে আনার প্রশ্ন আসে। তবে জাতীয় পার্টি যদি আসে তাহলে সেটাও কোথাকার কী অবস্থান, সেটাও আলাপ আলোচনার মাধ্যমে কয়টা সিট দেওয়া যায়, যদি তারা আসে বা আমরা যদি নেওয়ার অবস্থার সৃষ্টি হয় তাহলে সেটা তখন অবস্থা বুঝে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা দীর্ঘ 5 বছর ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকা অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচারের রায় কার্যকর করতে পারেন নাই, এর পিছনে কি কারণ থাকতে পারে বলে আপনি? এর পিছনে মূল কারণ হলো, কারণ আমরা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা কোনো স্পেশাল ট্রাইব্যুনাল দিয়ে করিনি বা কোনো দ্রুত বিচারের মাধ্যমেও সেটা আমরা করিনি। আমরা করেছি প্রচলিত যে আইন, এবং সেই প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেই বিচার করার চেষ্টা করি এবং আমরা মনে করি গণতন্ত্রের মধ্যে দ্রুত বিচার বা স্পেশাল ট্রাইব্যুনাল করার মাধ্যমে যদি বিচার হয়, সেই বিচারে জনগণের আস্থা নাও থাকতে পারে। আমরা জাতির জনকের বিচারটা সেই জন্যই স্বাভাবিক কোর্টে আসামিরাও যাতে তাদের ডিফেন্স দিতে পারে, সেই জন্যই আমরা এই সাধারণ যে আইন, সেই আইন এবং সাধারণ যে কোর্ট, সেই কোর্টের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি এবং সাধারণ কোর্টের মাধ্যমে এবং সাধারণ আইনের মাধ্যমে যদি কোনো বিচার করতে হয় সেখানে সময়ের ব্যাপার আছে এবং আমরা বিশ্বাস করি যে সাধারণ আদালতের মাধ্যমে এবং সাধারণ আইন, যে আইনেতে সারা বাংলাদেশের মানুষের এইসব হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, এর মধ্যে করলে যে প্রক্রিয়াভাবে আমরা করব, এতে করে আমরা জানি এতে করে কিছু সময় বেশি লাগতে পারে এবং আমাদের বিশ্বাস ছিল যে আমরা 5 বছর যদি করতে নাও পারি, পরবর্তী সরকার আসলে সেই যে বিচার ব্যবস্থার যে স্বাভাবিক ধারা সেটা অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে এটা অনেক আগেই এটা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় আসা, সে বিচারটাকে মানে অনেকটা বাধাগ্রস্ত করেছে। বাধাগ্রস্ত করার কারণ হলো যে এর যে বিচারক সংখ্যা যতজন থাকা দরকার সেই ব্যবস্থা তারা নিচ্ছে না, এই জন্য এটা বিলম্বিত হয়েছে এবং সরকার যদি ইচ্ছাকৃতভাবে যদি এটাকে বিলম্বিত করার ব্যবস্থা না নিত তাহলে এটা ইতিমধ্যে অনেক আগেই এটার বিচার কাজ শেষ হতো। কারণ আমরা জানেন এখানে জজ কোর্টে একটা রায় হয়েছে, আসামিদের সাজা হয়েছে, হাইকোর্টে একটা ডাবল বেঞ্চ আবার সিঙ্গেল বেঞ্চ আরও 2টা রায় হয়েছে, অর্থাৎ 3টা রায় মোটামুটিভাবে এটা হয়ে গেছে এবং 3টা রায় যেখানে হয়ে গেছে
সবটা আসামিদের যে সাজা হয়েছে স্বাভাবিকভাবে এই প্লেট ডিভিশনে যেখানে কেসটা আছে এখানে সুপ্রিম কোর্টে সেটা ওখানে একই ধরনের রায় দেশবাসী আশা করে। সুতরাং আমরা স্বাভাবিক আদালতে এবং সাধারণ যে আইন প্রচলিত যে দেশের আইন সেটার মাধ্যমে করার জন্য এই বিলম্ব হয়েছে এবং এটা আমরা মনে করি যে কোনো অন্যায়ের ব্যাপারে সাধারণ আইনে এবং প্রচলিত আইনে এবং স্বাভাবিক যে কোর্ট এর মাধ্যমে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়াটা সঠিক। গত সংসদ নির্বাচনে আপনারা বলেছেন বিএনপি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, এবার যেন না হয় সে ব্যাপারে আপনাদের কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? আর যদি সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনারা কি করবেন? আমরা গত বছর যে নির্বাচনের সময় যেটা আমরা লক্ষ্য করেছি এই কারণেই কিন্তু আমরা নির্বাচন কমিশনের সংস্কার দাবি করতেছি এবং পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারেরও সংস্কার দাবি করছি গত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে। এবং যেহেতু তারা নির্বাচনে সূক্ষ্ম বা স্থূল কারচুপি করতে পেরেছে, এবার আমরা দাবি যেগুলি দিয়েছি এই দাবিগুলি এই সংস্কার যদি হয় তাহলে আমাদের বিশ্বাস কোনো অবস্থাতে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা আমরাও ইচ্ছা করলে কোনো কারচুপি করতে পারবো না এবং সেটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সহায়ক এবং কেউ কোনো প্রভাব করতে পারবে না। এই জন্যই আমরা তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার দাবি করেছি এবং এই দাবি যদি বাস্তবায়িত হয় তাহলে আগামী নির্বাচনে শুধু আমরা না, যারাই হারবে বা জিতবে কেউ এই নির্বাচনে কারচুপি করছে বা স্থূল কারচুপি বা সূক্ষ্ম কারচুপি করছে এই ধরনের অভিযোগ কেউ আনতে পারবে না। আর একটু ভিন্ন ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা মনে হলে আপনাকে কাঁদায় কিংবা হাসায়? এটা তো খুব কঠিন প্রশ্ন, জীবনের কত ঘটনা ঘটে গেল এর মধ্যে আপনি যে প্রশ্ন করছেন। তবে যেহেতু আমাদের একটা স্মরণীয় সময় হলো 1971 সাল। 1971 সালে স্বাধীনতা সংগ্রাম করেছি এবং আমিও একজন স্বাধীনতা সংগ্রামের একজন সংগঠক ছিলাম। তখন আমি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলাম। সেই হিসাবে যুদ্ধ পরিচালনাকালীন সময়ে আমি যখন ভারতে ছিলাম তখন আমার একটা দিনের কথা মনে পড়ে। এটা একটা মারাত্মক একটা স্মৃতি বিজড়িত ঘটনা। আমি বাংলাদেশের বর্ডারে একটা বাজার ছিল, সেটা অনেক সময় ইন্ডিয়ার বর্ডারে থাকতে থাকতে যে বাংলাদেশের ভিতরে আসার ইচ্ছা হয়, সুতরাং এখানে বাজারটার নাম ছিল, এটা সুনামগঞ্জ জেলার বর্ডার, নাম ছিল জয় বাংলা বাজার। সেই জয় বাংলা বাজারে আমি গেছি, আমার সঙ্গে আরও কয়েকজন ছিল। এর মধ্যে হঠাৎ করে পাক আর্মি সেই বাজারে এসে আক্রমণ করার পরে তো আমরা দৌড়াদৌড়ি করে আসলাম। ঠিক সেই মুহূর্তে আমি যখন ইন্ডিয়ার ভিতরে কিছুটা ঢুকছি তখনই পাকিস্তানের সেনাবাহিনী আর অপর দিকে মুক্তিযোদ্ধা হয়তোবা ইন্ডিয়ানের কিছু সেনাবাহিনী ছিল, সেখানে দুই দিক থেকে গোলাগুলি হইতেছিল। তখন আমি দেখি যে আমি শোয়া অবস্থায় ছিলাম এবং দেখলাম যে আমার উপর দিয়ে যেমন আগুনের মতো যাচ্ছে, গোলাগুলি যে যাচ্ছে এগুলি আমি লক্ষ্য করতেছিলাম। পরে অনেক কষ্টে দেখলাম যে এখানে থামতেছে না গোলাগুলি, অনেক কষ্টে শোয়ার মতোই ক্রোলিং করে করে প্রায় আমি 1 কিলোমিটারের মতো রাস্তায় আমি পার হয়ে গেছি। কিন্তু আমার সঙ্গে যে আরো কয়েকজন ছিল এর মধ্যে আমার সামনে একজন ছিল যার শরীরে গুলি লাগে এবং সে ওই ঘটনাস্থলে মারা যায়। এবং এটা একটা হৃদয় বিদারক দৃশ্য এবং সেই যে অবস্থা থেকে যে আমি প্রাণে রক্ষা পেয়ে এসেছি এটা একটা মারাত্মক, এটা আমার পীড়া দেয় যে ওই গুলিটা আমার 2-3 হাত সামনে ছিল, সেটা তার শরীরে না লাগে আমার শরীরে লাগতে পারত। এটা একটা মারাত্মক ঘটনা। এটা একটু অবসর মুহূর্তে নিরিবিলি চিন্তা করলে ওই ঘটনা বা ওই দুর্ঘটনাটার কথা আমার স্মরণে আসে। জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ, আপনি ব্যস্ততার মাঝেও WTVকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে এবং পাশাপাশি এই ইন্টারনেট এই কম্পিউটারে যারা দর্শক থাকবে আমাদের দেশে অন্যান্য দেশে সেই সব দর্শকদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই।